আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুব বেশি আলোচিত এবং সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এর প্রচার প্রচারণা এবং আলোচনা দেখা যাচ্ছে। সেটা হলো রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা বা উলুবোরা। আসলে এই সাপটা প্রধানত ভারতীয় উপমহাদেশের একটা সাপ। এটা হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান 4টি বা 5টি বিষধর সাপের মধ্যে একটি। কিন্তু এটা সাধারণত ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এই দেশগুলোতে বেশি দেখা যায়। যদি আমি আরেকটু স্পেসিফিক করে বলি, এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বেশি দেখা যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে বেশি দেখা যায়। এছাড়া আমাদের নদী, পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এটা বেশি দেখা যায়। তো এটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশেও একটু প্রকোপ আছে। কিন্তু ইতিপূর্বে দেখা গেছে আগে রাজশাহী বিভাগ বা রাজশাহী জেলাতে বা রাজশাহী বিভাগের পদ্মা তীরবর্তী অঞ্চলে এই সাপটা বেশি প্রচলিত ছিল বা দেখা যেত। তো একে আমরা বাংলাদেশের একটা সময় একে বরেন্দ্র অঞ্চলের সাপ বলেও প্রচলিত ছিল। তো এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিশেষ করে এবছরে যে এই সাপটা পদ্মা তীরবর্তী অঞ্চল রাজশাহী, মানিকগঞ্জ, কুষ্টিয়া, ভোলা, হাতিয়ার দিকে বেশি ছড়িয়ে গেছে সাপটা। এবং এই সাপটা প্রধানত নেচার হচ্ছে যে এরা সাধারণত একটু উঁচু শুকনো জায়গাতে বা একটু ঘাস, একটু ম্যানগ্রোভ বন বা যেখানে একটু চাষাবাদ হয় সেসব জায়গাতে থাকতে পছন্দ করে। এবং এরা কিন্তু মানে শুষ্ক স্থানের সাপ হলেও এরা পানির মাধ্যমে চলাচল করতে পারে। বিশেষ করে কচুরি পানার মাধ্যমে এরা চলাচল করতে পারে এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং এরা নিশাচর হওয়াতে এরা কিন্তু রাতের বেলাতে বেশি চলাফেরা করে এবং এদের বিস্তর লাভ করা যায় যে গ্রাম অঞ্চলে বাড়ি ঘরের বসত বাড়ির আশপাশে যে ঘাস থাকে বা একটু জঙ্গল মতো জায়গা থাকে বা যেখানে একটু গাছপালা বেশি থাকে সেখানে এদের বেশি বিস্তর চলাচল দেখা যায়। এখন এই বছর এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে দেশের আতঙ্কের পরিমাণটা বেড়ে গেছে। এবং আমার মনে হয় যে আমাদের আতঙ্ক থাকার চাইতে আমাদের সচেতন হওয়া বেশি দরকার। কারণ এই সাপগুলো সাধারণত ইঁদুর, ছোট ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ এগুলো খেয়ে থাকে। সেই জন্য দেখা যায় বসত বাড়ির আশপাশে কিংবা পুকুরের আশপাশে বা একটু ঘাসে এরা অবস্থান করে। এবং এরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে চুপ করে ঘাপটি মেরে পড়ে থাকে বা কুনগুলি পাকিয়ে থাকে। এরা কিন্তু আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে এই সাপগুলো তেড়ে এসে কামড়ায় বা এই সাপগুলো হচ্ছে এরকম বা যে মানুষের ক্ষতি করে থাকে এরকম না। এই সাপগুলোর বাচ্চাদের সংখ্যাই বেশি, এজন্য পরিমাণে বেশি পাওয়া যায়। কিন্তু এরা কখনো মানুষকে নিজের উদ্যোগে এসে কখনো কামড়ায় না। আপনি যদি অতিরিক্ত পরিমাণ এখন যদি বিরক্ত করে থাকেন এই সাপটাকে এবং খুব বেশি পরিমাণে বিরক্ত করলে এরা একটা হিসিস ফোঁস শব্দ করে এবং শেষ পর্যায়ে যখন এরা বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন এই সাপটা আপনাকে কামড়াতে আসবে এবং একটু তেড়ে একটু মাথা উঁচু করে আসে বলে মনে হয় যে একটু তেড়ে আসতেছে। তো এখন আমাদের উচিত হবে যে এত বেশি মানে অতিরিক্ত চিন্তিত না হয়ে আমাদের বাড়ি ঘরে আশপাশে পরিষ্কার রাখা এবং জঙ্গল যেখানে সেখানে জায়গাগুলো পরিষ্কার রাখা এবং রাতের বেলা চলাফেরা করলে বিশেষ করে গ্রামে এবং পদ্মা তীরবর্তী অঞ্চলগুলোতে লাইট ব্যবহার করা এবং আমরা চেষ্টা করব যে নিজেরা সচেতন হওয়া এবং আশপাশের মানুষকে জানানো। তো ইদানিং দেখা যাচ্ছে যে গুজব যদি এই সাপকে কামড়ায় কেউ নাকি বাঁচছে না, এটা একটা গুজব। কারণ কি আগে আরও কিছু বছর আগেও বাংলাদেশে এবং এর কোনো অ্যান্টিভেনম ছিল না বা চিকিৎসা ছিল না। এখন বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম আছে এবং আমরা চেষ্টা করব যে যদি কোনো ব্যক্তি সাপে কামড় দেয় বা আক্রান্ত হয় তো চেষ্টা করব দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বা যদি কোনো সরকারি হাসপাতালে নিতে। সেটাও না হয় তাহলে আমরা যে নিকটস্থ যে কোনো ক্লিনিক বা হসপিটালে নিব। এবং আমাদের মাঝে একটা গুজব আছে, সেটা হচ্ছে যে সাপে কাটলেই আমরা দ্রুত ওখানে গিট্টি মেরে দিই। এত জোরে গিট্টি মারি পরে দেখা যায় ওই পা বা হাতটা কেটে ফেলতে হয় বা আর অচল হয়ে যায় জিনিসটা, রোগীর আরও ক্ষতি হয় বেশি। তো আমরা চেষ্টা করব যে যদি সাপে কামড়ায় তাহলে বিষধর কোনো সাপে কামড়ালে তার রক্তচাপ কমে যাবে, তার হৃদস্পন্দন কমে আসবে এবং শ্বাসকষ্ট হতে পারে অনেকের ক্ষেত্রে। এরকম অনুভব করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ওই কাটার জায়গাতে কোনো গিট্টি বা বাঁধন না দিতে। যদি আমার দিতে হয় 4 থেকে 5 আঙ্গুল উপরে আমরা গিট্টি বা বাঁধন দিব, কিন্তু একটু আলতো করে, খুব বেশি জোরে না। এবং দ্রুত চেষ্টা করব যে আমার নিকটস্থ কোনো হাসপাতালে নিতে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমরা দ্রুত যে সময়ের মধ্যে যাব এই সময়টার মধ্যে রোগীকে আশ্বস্ত করব যে না সে ভালো আছে এবং তার যথেষ্ট হাতে সময় আছে। কারণ আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছে যে না রোগী 1 ঘন্টা চিকিৎসা না নিলে মারা যাবে, 2 ঘন্টা চিকিৎসা না নিলে মারা যাবে, এগুলো ভুল ধারণা।
সাধারণত আইডিয়ালি বলা হয় যে 90 মিনিট থেকে 100 মিনিট মানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাকে একটা অ্যান্টিভেনম নিতে হবে, যাতে আপনার ওই বিষটা আপনার শরীরে না ছড়িয়ে পড়ে বা এর বিরুদ্ধে যেন কাজটা করতে পারে। যদি সেটাও না সম্ভব হয়, আমরা হয়তো বা 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে 15 থেকে 20 ঘন্টার মধ্যেও রোগী বেঁচে গেছে, অনেক থেকে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে দেখা গেছে। তো সব রকম তো বিষয়টা একরকম না। তো আমরা চেষ্টা করবো গুজব না ছড়িয়ে সবাইকে আশ্বস্ত করতে, এবং কেউ যদি এবং সাপের কামড়ে আক্রান্ত হয় এবং তাকে আমরা দ্রুত অ্যান্টিভেনম দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে সরকারি পর্যায়ে না পেলেও প্রাইভেটে আমরা অ্যান্টিভেনম নামে একটা ইনজেকশন পাওয়া যাচ্ছে, একটা প্রাইভেট কোম্পানি, এটা দেওয়ার চেষ্টা করব। যেটাই পাই না কেন আমরা চেষ্টা করব অ্যান্টিভেনম দিতে, এবং সর্বোপরি আমরা একটা চেষ্টা করব যে সকলে সচেতন হওয়ার। এই বিষয়গুলোকে আমরা বিভিন্নভাবে নানাভাবে আন্দাজে কথা হচ্ছে বলে গুজব না ছড়িয়ে আমরা বিষয়গুলোকে পজিটিভলি নিব, যে না, এই সাপটা যদি কামড়িয়ে থাকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বা যত দ্রুত সম্ভব, সেটা 1 থেকে 2 ঘন্টা না হলেও 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে, তার মধ্যে আমরা চিকিৎসা নেব, অ্যান্টিভেনম দিব। যদি সেটাও না হয়, আমরা আগের থেকেই প্রতিরোধ করার ব্যবস্থা নিব। একটা হচ্ছে যে যারা পদ্মা তীরবর্তী বিশেষ করে, তারা বাড়ির আশপাশে কোনো ঝোপঝাড় রাখবো না, এবং যাদের বাড়িতে ইঁদুর বা পোকামাকড়ের উপদ্রব, সেগুলো আমরা নিধন করার চেষ্টা করব, এবং সর্বোপরি সকলে সবাইকে সাহায্য করবে এবং আশ্বস্ত করব, এবং পজিটিভ আলোচনাটা করব। ধন্যবাদ।